India! We loved it. We came especially just for the match. And it was totally worth it. Bharat finals में trophy उठाए तो very happy. We just came for this match from India. We just loved the energy. We love Kohli. We love Rohit. দুবাইয়ে সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস, ভারতে জমকালো উদযাপন। মরুর বুকে ঝড় তুলল ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনালে নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে তৃতীয় শিরোপা জিতল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে 7 উইকেটে 251 রান করে ব্ল্যাক ক্যাপস। জবাবে 6 বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ম্যাচ সেরা হয়েছেন রোহিত শর্মা, সিরিজ সেরার পুরস্কার বাগিয়েছেন রাচিন রবীন্দ্র। দুবাই থেকে সহকর্মী মাকসুম আলম খানের ম্যাচ রিপোর্ট। 12 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ইন্ডিয়ার। আবারও কি লোকে লোকারণ্য হয়ে উঠবে মুম্বাইয়ের মেরিন ড্রাইভ? নীল ঢেউয়ের গর্জনে চাপা পড়ল কিউই পাখির কলরব। আরও একবার ফাইনালে হেরে বিমর্ষ চেহারা নিয়ে ফিরতে হলো নিউজিল্যান্ড দলকে। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন দল এবং দর্শক উন্মাদনার খবর জানাতে এই মুহূর্তে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন আমার সহকর্মী মাকসুম আলম খান। সরাসরি যাচ্ছি তার কাছে। মাকসুম, ম্যাচটা শেষ হওয়ার পর যেগুলো হয়েছে, যা দেখেছি সেইগুলো আপনাদের একটু জানাতে চাই। সেটা হচ্ছে যে এই চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকেই একটা বিষয় নিয়ে খুব বিতর্ক ছিল যে ভারত এক ভেন্যুতে এক শহরে খেলে বাড়তি সুবিধা পাচ্ছে, অন্যান্য দলকে হাইব্রিড মডেলের কারণে ট্রাভেল করতে হচ্ছে পাকিস্তান এবং আরব আমিরাতে, যার কারণে তাদের ম্যাচ ফিটনেস সহ বিভিন্ন বিষয় নানা রকম সব অসুবিধা হচ্ছে, যেখানে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে। কিন্তু সেই সব বিতর্ক বা কোনো কিছু নিয়ে এই দর্শক আসলে কোনো কিছুই যায় আসে না। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জিতে গেছে একেবারে এক যুগ পর, 2013 পর 2025-এ এসে তারা চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতলো। এখন তাদের মনে আসলে আনন্দের শেষ নেই। এখানে একটু আগে আপনি বলছিলেন যে বাঁধ ভাঙা উল্লাস, তবে উল্লাস যারা করেছেন উল্লাস করেছেন, তবে যতটা আশা করেছিলাম, যতটা ধারণা করেছিলাম যে এই জায়গাটা পুরো উৎসবের মঞ্চ হয়ে যাবে, সেখানে মনে হয় একটু কমতি আমি দেখতে পেয়েছি। সেটা হতে পারে এই কারণে যে 2024 টি-20 বিশ্বকাপ যখন জিতে ভারত দল দেশে ফিরে যায়, তখন আমরা দেখেছি পুরো ভারত জুড়ে, বিশেষ করে মুম্বাইয়ের মেরিন ড্রাইভে পা ফেলার জায়গা ছিল না। এত মানুষ, এত সমর্থক ওই মেরিন ড্রাইভে গিয়েছিলেন সেই ট্রফি সেলিব্রেশনে সামিল হতে কোহলি রোহিতদের। সেই যে 2013 পর থেকে তারা কোনো আইসিসি ইভেন্টের শিরোপা জিততে পারছিল না, একেবারে 5টা আইসিসি ইভেন্টের ফাইনালে উঠে তাদের বলা যায় হতাশ হতে হয়েছিল। দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারা হতাশ হতে হয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি 2017 সালে পাকিস্তানের বিপক্ষে তারা হেরেছিল। এছাড়া 2014 টি-20 বিশ্বকাপ কিংবা 2023 ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে তারা হেরেছিল। সেই যে বারবার তারা দীর্ঘদিন ধরে তাদের এই হতাশ হতে হচ্ছিল, 2024 সালে এসে সেই গেরোটা কেটে যায় এবং ওইখান থেকে আসলে তারা সেই যে কাঙ্ক্ষিত তাদের শিরোপার স্বপ্নটা সেটা পূরণ হয়ে যায়। যার কারণে এইবার মনে হয় 8 দলের এই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে তাদের উৎসাহ উদ্দীপনার জায়গা কিছুটা কম মনে হয়েছে ভারতীয় দর্শকদের উৎসবের হিসেবে। কিছুক্ষণ আগে এই দর্শকরা এখনো দাঁড়িয়ে আছেন, ম্যাচ শেষ হয়ে গেছে 2 ঘন্টা মতো সময়, তারও বেশি হচ্ছে, এখনো তারা দাঁড়িয়ে আছেন। তাদের প্রিয় দল, প্রিয় ক্রিকেটাররা বের হবেন কিছুক্ষণ পর এখান থেকে। ভেতরে যত আনুষ্ঠানিকতা ছিল সেগুলো শেষ করে তারপরে তারা এখান থেকে বের হবেন, টিম বাসে উঠবেন। টিম বাস এখনো এইখানে দেখছি না, কিন্তু যখন তারা আসবেন প্রিয় তারকাদের সঙ্গে একটা সেলফি তোলার চেষ্টা করবেন, অটোগ্রাফ নেওয়ার চেষ্টা করবেন এবং তাদেরকে সামনে থেকে দেখার চেষ্টা করবেন। তাদের ক্রিকেট হিরোরা আসলে এখান থেকে বের হবেন, চ্যাম্পিয়নরা বের হবেন কিছুক্ষণ পরেই। এই কারণেই এই 2 ঘন্টা পরও আসলে তারা এখানে অপেক্ষা করছেন। কিছুক্ষণ আগে এখান থেকে বের হয়েছেন বলিউড অভিনেতা এবং বিরাট কোহলির স্ত্রী আনুষ্কা শর্মা বের হয়েছেন, আমরা দেখেছি। আনুষ্কাকে আমরা যখন বলেছিলাম যে আমরা বাংলাদেশি বেশ কিছু গণমাধ্যম কর্মী এখানে আছি এবং আপনার কমেন্টটা আমরা নিতে চাই, তিনি হাত নেড়ে আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন, শুভকামনা জানিয়েছেন এবং তারপরে চলে গেছেন, মিডিয়ার সঙ্গে কথা বলেননি। তবে বিরাট কোহলির এর আগে যখন তিনি পাকিস্তানের বিপক্ষে বা অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ ইনিংস খেলেছিলেন, খুব বেশি খুশি তাকে মনে হচ্ছিল। আজও তিনি খুশি ছিলেন, হয়তো বিরাট কোহলি রান পেলে আরও বেশি খুশি
হতেন। তবে বলিউডের আরেক অভিনেতা বিবেক ওবেরয়, যিনি আগের দিনও বাংলাদেশি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, আজও তিনি কথা বলেছেন এবং তিনি বলছেন যে তিনি তার দল নিয়ে সুপার প্রাউড। বাংলায়ও তিনি বাংলাদেশি মানুষকে ভালোবাসা জানিয়েছেন আগের দিনের মতোই। এছাড়া আমরা বিসিসিআই সভাপতিকে পেয়েছিলাম, রজার বিনি। তিনি যেটা বলেছেন যে তিনিও খুব এক্সাইটেড, তিনি একটু গম্ভীর মানুষ, তার কাছ থেকে আমরা খুব বেশি উচ্ছ্বাস দেখিনি, তবে যেটা দেখেছি অবশ্যই তিনি উচ্ছ্বসিত। রোহিত শর্মার ক্যাপ্টেন্সির প্রশংসা করেছেন। রোহিত শর্মার ব্যাটিং ফর্ম নিয়ে অনেক কথা হচ্ছিল, কিন্তু ফাইনালের মঞ্চে এসে তিনি দেখিয়ে দিয়েছেন কেন তাকে হিটম্যান বলা হয়। এখানে যে দর্শকরা আমাদের সঙ্গে কথা বলেছেন সবাই ভারতের এই জয় উদযাপন করেছেন। হয়তোবা এর চেয়েও বড় উদযাপনটা তারা ঘরের মাটিতে করবেন। যদিও দুবাইয়ে প্রচুর ভারতীয় প্রবাসী দর্শক থাকার কারণে এইটা অনেকটা ভারতের হোম গ্রাউন্ডের মতোই মনে হচ্ছিল সকাল থেকে। এই ছিল আমার কাছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পরে দর্শকদের উৎসাহ উদ্দীপনার সবশেষ খবর। আপনাকে ধন্যবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দর্শকদের দুবাইয়ের মাটিতে যে উদযাপন, সেই উদযাপনের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন আমার সহকর্মী মাকসুম আলম খান। এদিকে 12 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি পুনরুদ্ধার করায় বাঁধ ভাঙা উৎসবে মাতে ভারতীয় সমর্থকরা। দুবাই থেকে শুরু তাদের এই উৎসবের রেশ ছড়িয়ে যায় ভারতেও। ভক্তরা মনে করেন যোগ্য দল হিসেবেই শিরোপা জিতেছে ভারত, এটা নিয়ে সমালোচনার সুযোগ নেই। We loved it. We came especially just for the match, and it was totally worth it. We came from Miami. Yes. Just for the match. भालोबाजी इंडिया अपनों को भालोबाजी Rockstar Rohit Sharma, one of the best captains India's ever had, and today he played a captain's innings and made India win. We're very proud of Rohit Sharma. I obviously show for my entire team. I love my team, of course. Why not? We just came for this match from India. We just love the energy. We love Kohli. We love Rohit. Fabulous, fabulous, fabulous. India! 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 কারোর ক্ষমতা নেই যে বিরাট কোহলিকে বাদ দেবে। সৌরভ গাঙ্গুলির জয়, এই জয়টা সম্পূর্ণ সৌরভ গাঙ্গুলির জয়। আনন্দ হচ্ছে, ইন্ডিয়া জিতে গেছে, আমি সেলিব্রেট করবো। আমি বাচ্চালাম একটা মেয়ে, তো আমার মতো কেউ নেই। বছর পর খেলা হলো, অসাধারণ, ইন্ডিয়া অসাধারণ খেলেছে। খুব সুন্দর আনন্দের জয়, এটা প্রত্যাশিত ছিল ভারত জিতবে। আমরা খুব আনন্দিত এবং উচ্ছ্বাসিত। মানুষের উত্তেজনা দেখেই বোঝা যাচ্ছে মানুষজন কত এক্সাইটেড ছিল এই ম্যাচটা নিয়ে, আর জেতার পরে আনন্দটা তো পাশে দেখাই যাচ্ছে কি হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বেশিরভাগ ম্যাচে গ্যালারির পুরোটাই ছিল ভারতীয়দের দখলে। হাইব্রিড মডেল নিয়ে অনেক সমালোচনা হলেও এক ভেন্যুতে কোনো ঝামেলা ছাড়াই খেলা দেখতে পেরে মহা খুশি তারা। ভিনদেশেও হোম গ্রাউন্ডের আবহ থাকায় দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্ডিয়ান ফ্যানদের জন্য ছিল রীতিমতো মহোৎসব। অন্য দেশের ক্রিকেটার বা ভক্তদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই তাদের, আরও জানাচ্ছেন মাকসুম আলম খান। দুবাই স্পোর্টস সিটিতে মানুষের ঢল, স্টেডিয়াম অভিমুখে নীলের মিছিল। जीतेगा भाई जीतेगा, जीतेगा भाई जीतेगा, इंडिया जीतेगा। অন্য দলের মতো ট্রাভেল করা লাগেনি রোহিত কোহলিদের। দুবাইয়ে আয়েশি ভঙ্গিতে পার করেছে সময়। সমর্থকদেরও ম্যাচ দেখতে পোহাতে হয়নি ঝক্কি। দুবাইয়ে 20 দিনের ট্যুর প্ল্যান করে দেখে ফেলতে পেরেছে পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি। সব মিলিয়ে এক্সাইটমেন্টের সীমা ছিল না। It's amazing. You have to look around. You can see the people storming in. Since 10 o'clock, and the match is only starting at 1. So the fever is on. This is my second time coming to the stadium, and I'm really excited. We got last minute tickets. I'm from Denmark, but I'm very much supporting India team today. It's amazing. We've been in Australia against Australia match, so it was amazing. I'm really hyped about it. So yeah, I hope that's going to be even better. It was an amazing experience, and all the teams we had great games here in Dubai. Crazy, it's banging. People are going mad. It's going to be insane in the night. इंडिया भारत माता की। ওয়াংখেড়ে বা ইডেন গার্ডেন্স নয়, এটা দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। তবুও ফাইনালের মঞ্চে ছিল নীল রঙের মহাসমুদ্র। প্রচুর ভারতীয় প্রবাসীর বসবাস এবং একই ভেন্যু একই শহরে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলায় ফাইনালের মঞ্চ হয়ে উঠেছিল রীতিমতো ভারতীয়দের হোম গ্রাউন্ড। সব জায়গা কিন্তু নীল নীলই পড়ে আছে আর কি, রাইট? তো আমি একটা জিনিস অবশ্যই বলতে পারবো যে ইন্ডিয়া টিমের জন্য এটা মনে হচ্ছে যেমন একটা হোম গ্রাউন্ড। Entire stadium is going to be blue.
You will very rarely see black, so I'm sure it's going to be like a home game. স্টেডিয়ামে কোহলি আর রোহিতের ভক্তই বেশি দেখা যায়, তবে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ভাগে থাকা দুই তারকাকে ছাড়াও ছন্দ ধরে রাখবে প্রিয় দল বিশ্বাস সমর্থকদের। ফেভারিট প্লেয়ার বিরাট কোহলি অল অ্যালং দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি খুব ভালো খেলেছে, হোপফুলি এবারও একটা ভালো পারফরম্যান্স দেখব। মেগা ফাইনাল ঘিরে দর্শক চাহিদার কথা মাথায় রেখে স্টেডিয়াম এলাকায় ছিল বাড়তি নিরাপত্তা। ম্যাচ শুরু হওয়ার পরও টিকেটের খোঁজে ছিলেন অনেকে। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন এক ইতিহাস গড়ল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ডিপিএলের প্রথম দল হিসেবে দলীয় সর্বোচ্চ 422 রানের রেকর্ড করেছে দলটি। জবাবে ব্যাট করতে নেমে 249 রানে গুটিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। এদিকে এই ম্যাচে দলকে 150 রানের ঝোড়ো এক ইনিংস উপহার দিয়েছেন প্রাইম ব্যাংকের নাইম শেখ। ঢাকা প্রিমিয়ার লিগ মানেই যেন একঘেয়েমি ম্যাচ, মাঠের লড়াইয়ে থাকে না তেমন কোনো রোমাঞ্চ, তাই দর্শকদের আনাগোনাও দেখা যায় না। তবে এবার সেই ধারণা পাল্টে দিল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ও প্রাইম ব্যাংকের মধ্যকার ম্যাচ। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচে নতুন এক ইতিহাস গড়েছে প্রাইম ব্যাংক। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে 400 রানে স্পর্শ করেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ব্রাদার্সের বিপক্ষে 422 রান তুলেছে দলটি। এর আগে দলীয় সর্বোচ্চ 393 রান করেছিল প্রাইম ব্যাংক। এবার নিজেদের পুরানো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে তারা। বড় লক্ষ্যের ভিত গড়ে দিয়েছেন দুই ওপেনার নাইম শেখ ও সাব্বির হোসেন। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করেন নাইম। এতদিন লিস্ট এ ক্রিকেটে 150 রানের রেকর্ড না থাকলেও ডিপিএলে তা অর্জন করেছেন এই বাঁহাতি ব্যাটার। লম্বা সময় ব্যাটিং নিয়ে কাজ করায় এমন সাফল্য এসেছে বলে মনে করেন নাইম। এরকম যখন হয় খুবই ভালো লাগে। 2 বছর ধরে যেভাবে কাজ করতেছি, যেভাবে ব্যাটিং করতেছি, ওই সেম প্রসেসেই ব্যাটিং করছি। এনসিএল থেকে এই জিনিসগুলি করতেছি যে কিছু কিছু স্পেসিফিক জায়গা থাকে যেসব জায়গাতে রান করতে পারলে ভালো লাগে। কাজ করে করে এই জায়গাটাতে ইমপ্রুভ করছি। এখন এই জায়গাতে নিচ দিয়ে 4 মারে, উপর দিয়ে আপি শট খেলতে পারলে ভালো লাগে। এই ম্যাচে 18টি বাউন্ডারি ও 8টি ওভার বাউন্ডারি দেখা পান নাইম শেখ। তবে ম্যাচে 150 রান তুললেও ডাবল সেঞ্চুরির আক্ষেপ রয়ে যায় তার। মাত্র 24 রান পেলেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে লিস্ট এ ক্রিকেটে ডাবলের দেখা পেতেন 25 বছর বয়সী এই ব্যাটার। তবে তা নিয়ে আক্ষেপ নেই নাইমের, বরং এমন ইনিংস আত্মবিশ্বাস বাড়াবে নিজের। 176 করতে পেরে অবশ্যই ভালো লাগছে, কোনো আক্ষেপ নেই। অ্যাজ এ টপ অর্ডার আপনি সবসময় কনফিডেন্ট নিয়ে থাকতে হবে। তো ডেফিনেটলি ভালো খেলছি, কনফিডেন্স তো নেক্সট ম্যাচে অবশ্যই দিবে। প্রাইম ব্যাংকের দেয়া 423 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 249 রানেই গুটিয়ে যায় ব্রাদার্স। 173 রানের বড় জয়ে টেবিলের শীর্ষ স্থানে প্রাইম ব্যাংক। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। 2026 সালে ধুমধারাক্কা ক্রিকেটের জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে খেলতে চান পাকিস্তানের সাবেক পেসার তার মোহাম্মদ আমির। আগামী বছর ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার কথা রয়েছে তার। পেয়ে গেলে আইপিএলে মাঠ মাতাতে চান তিনি। পছন্দের ক্রিকেটার বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন এই বাঁহাতি পেসার। বিকল্প উপায়ে নিজের স্বপ্ন পূরণের পথে হাঁটছেন আমির। তার আগে একই পথে হেঁটেছেন আরেক পাক ক্রিকেটার আজহার মেহমুদও। আমিরের স্ত্রী ব্রিটিশ নাগরিক, সে সুবাদে আগামী বছর ইংল্যান্ডের নাগরিকত্ব পাওয়ার কথা রয়েছে তার। সেটা পেলে আইপিএলে খেলতে আর কোনো বাধা থাকবে না আমিরের। আইপিএলে খেলার সুযোগ হলে অন্য কোনো দল নয়, বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলতে চান। কোহলির সঙ্গে তার চমৎকার সম্পর্কের কারণেই এই ফ্র্যাঞ্চাইজিটি পছন্দ আমিরের। আমি আইপিএলে খেলতে চাই। আমার পছন্দের ক্রিকেটার বিরাট কোহলি। তার মতো মেধাবী ও বিনয়ী ক্রিকেটার খুব কম আছে। সে প্রতিভার মূল্যায়ন করতে জানে। সুযোগ পেলে বেঙ্গালুরুতে তার সঙ্গে খেলতে চাই আমি। ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে 36 টেস্টে 119 উইকেট নেন আমির। 61 ওয়ানডেতে তার উইকেট 81টি, টি20তে 62 ম্যাচে আমির নিয়েছেন 71টি উইকেট। পারভিন আক্তার, সময় সংবাদ। বাংলাদেশের সাবেক কোচ ওটিস গিবসনকে কোচিং প্যানেলে ফেরালো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের আসন্ন মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির সহকারী কোচ হিসেবে কাজ করবেন ক্যারিবিয়ান। 22 মার্চ থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের জন্য নিজেদের কোচিং প্যানেলের শক্তি বৃদ্ধি করছে কলকাতা নাইট রাইডার্স। দলটির প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সহকারী হিসেবে কাজ করবেন ওটিস গিবসন। খেলোয়াড়ি জীবনের পাশাপাশি কোচিং ক্যারিয়ারেও বেশ সমৃদ্ধ এই ক্যারিবিয়ান
বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কোচিং করানোর পাশাপাশি দায়িত্ব সামলেছেন 4টি ভিন্ন জাতীয় দলের। 2020 থেকে 2022 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হিসেবে কাজ করেছিলেন গিবসন। এবার তার এই অভিজ্ঞতা কাজে লাগাতে চায় আইপিএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এই দলের মেন্টর হিসেবে আছেন তার স্বদেশী ডোয়াইন ব্রাভো। এবারে ক্লাব ফুটবলের খবর জানাবো। মেজর লিগ সকারের খবর। ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট টেবিলের 3 নম্বরে ওঠার মিশনে শার্লট এফসির বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। বিশ্রাম শেষে এই ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন লিওনেল মেসি। যদিও শঙ্কা আছে বিশ্বকাপ বাছাই পর্বে মেসিকে পাওয়া নিয়ে। ম্যাচটি মাঠে গড়াবে রাত 2টায়। এক সপ্তাহে 3 ম্যাচ খেলে ক্লান্তি চলে এসেছিল লিওনেল মেসির, যে কারণে গেল 2 ম্যাচে বিশ্রামে ছিলেন এলএম10। বিশ্রাম শেষে আবারও মাঠে নামতে প্রস্তুত আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা। মেজর লিগ সকারে তার দল ইন্টার মায়ামি ম্যাচ খেলবে শার্লটের বিপক্ষে। সেই ম্যাচে খেলার জন্য অনেকটাই প্রস্তুত মেসি। গেল 2 ম্যাচে দলের সঙ্গে থাকলেও ম্যাচে নামেননি এলএম10। মূলত বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে। তবে শার্লটের বিপক্ষে ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলন করেছেন লিও। সামনে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের বিবেচনায় হয়তো নাও খেলতে পারেন মেসি। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে মেসিকে দলে চাইছেন কোচ মাসচেরানো, কারণ মেজর লিগে এখন পর্যন্ত খেলা 2 ম্যাচে একটি জয়, অপরটিতে ড্র করেছে তারা। আর এই ম্যাচ জিতলে তাদের সামনে সুযোগ টেবিলের 3 নম্বরে উঠে আসার। কনকাকাফে দারুণ সময় পার করে এসেছে দল। 2 ম্যাচের 2টিতেই জয় পেয়েছে। পরিসংখ্যানও কথা বলছে স্বাগতিকদের পক্ষে। প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে শার্লটের বিপক্ষে হারতে হয়নি ইন্টার মায়ামিকে। 2023 সালের লিগ কাপের কোয়ার্টার ফাইনালেও জয় পেয়েছে 4-0 ব্যবধানে। 2-1টা ইনজুরি সমস্যা থাকলেও সুয়ারেজ, মেসি, রুইস, বুস্কেটসদের নিয়ে গড়া একাদশে জয় পাওয়া কঠিন হওয়ার কথা নয় ইন্টার মায়ামির। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। লা লিগায় স্থগিত হয়েছে বার্সেলোনা ও ওসাসুনার বিপক্ষে ম্যাচ। কাতালানদের চিকিৎসকদের হঠাৎ মৃত্যুতে এই সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। ম্যাচ শুরুর কিছু সময় আগে লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে স্থগিত করা হয় ম্যাচটি। শোক জানিয়েছেন ফুটবলার, অফিসিয়াল ও ক্লাব কর্তারা। এদিকে বুন্দেসলিগায় হার সঙ্গী হয়েছে বায়ার্ন মিউনিখের। বুচমের কাছে তারা হেরেছে 3-2 গোলের ব্যবধানে। ম্যাচ শুরুর 20 মিনিট আগেও গা গরম করতে আসেননি 2 দলের ফুটবলাররা। বার্সেলোনা আর ওসাসুনার ম্যাচ দেখতে ন্যু ক্যাম্প তখন অনেকটাই পরিপূর্ণ। ঘরের মাঠে লিগ লিডারদের আরও একটা জয় দেখতে মুখিয়ে স্বাগতিক ভক্তরা। তবে তারও বেশ খানিকটা সময় আগে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। মারা গেছেন বার্সেলোনা দলের প্রথম সারির ডাক্তার কার্লেস মিনারো গার্সিয়া। 53 বছর বয়সী এই চিকিৎসক 2017 সালে যুক্ত হন কাতালানদের সঙ্গে। শুরুতে ক্লাবটির ফুটসাল দলের সঙ্গে যুক্ত ছিলেন। গেল গ্রীষ্মে কাতালানদের ফুটবল দলে নিয়োগ পান তিনি। মাঠে আসার পর ফুটবলাররা জানতে পারেন গার্সিয়ার মৃত্যুর খবর। এরপর বার্সেলোনার পক্ষ থেকে লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ম্যাচটি স্থগিত করতে চায়। সেই অনুমতি পেলে ঘোষণা দেওয়া হয় ম্যাচ স্থগিতের। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ফুটবলার, অফিসিয়াল ও ক্লাব কর্তারা। ফুটবল ক্লাব বার্সেলোনায় ফেরার স্বপ্ন পূরণ হচ্ছে না নেইমার জুনিয়রের। ব্লগরানা স্পোর্টিং ডিরেক্টর ডেকো সাফ জানিয়ে দিয়েছেন, আসছে গ্রীষ্মকালীন দলবদলে ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে কোনো ধরনের পরিকল্পনা নেই বার্সার। নেইমারের অফ ফর্মের জন্যই এই সিদ্ধান্ত বলে জানান তিনি। তবে আসছে মৌসুমে যে করেই হোক ইউরোপে ফিরতে চান সাবেক বার্সা ফুটবলার। দলবদলের বাজার উলটপালট করে রেকর্ড পারিশ্রমিকে বার্সেলোনা থেকে পিএসজি পাড়ি জমান ব্রাজিল তারকা। ফ্রান্স চ্যাপ্টার শেষ করে সৌদি আরবে ফিরেও আলোচিত ছিলেন নেইমার, সেটা ম্যাচ না খেলেই মোটা অঙ্কের অর্থ উপার্জনের জন্য। অবশেষে সব পাট চুকিয়ে তিনি আবারও ফিরেছেন শৈশবের ঘর সান্তোসে। নেইমারের ব্রাজিল ফেরার পর থেকে আবারও আলোচনা। ল্যাতিন আমেরিকা ছেড়ে তিনি ফিরছেন ইউরোপে, সেটা আবার আসছে মৌসুমেই। পছন্দের ক্লাব বার্সেলোনাতেই দেখা যাবে তাকে, এমন খবর ফলাও করে প্রচার করে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম। তবে সব আলোচনায় একেবারে জল ঢাললেন বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো। আমি মনে করি না নেইমারের বার্সেলোনায় ফেরার কোনো সুযোগ আছে। আসছে গ্রীষ্মকালীন দলবদলে তাকে নিয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই। তার ফর্ম আমাদের ভাবিয়েছে, এজন্য এমন সিদ্ধান্ত। এছাড়াও ড্রেসিং রুমের পরিবেশের কথাও আমাদের ভাবতে হয়েছে। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে গেল মৌসুমে ফুটবলারদের বেতন বাবদ মোটা অঙ্ক ব্যয় করে শীর্ষে অবস্থান ফরাসি ক্লাব পিএসজির। 658 মিলিয়ন ইউরো ব্যয় করে তালিকার শীর্ষে
জায়গা করে নিয়েছে ফরেস্টি জায়ান্টরা। ইউরোপীয় ক্লাব ফাইন্যান্স ও ইনভেস্টমেন্টের ল্যান্ডস্কেপে প্রকাশিত এক তালিকায় দেখা যায় পিএসজির চেয়ে 100 মিলিয়ন ইউরো কম অর্থাৎ 558 মিলিয়ন ইউরো বেতন দিয়ে দুয়ে অবস্থান ম্যানচেস্টার সিটির। 3 ও 4-এ যথাক্রমে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার অবস্থান। ইউরোপিয়ান ক্লাব ফুটবল মানেই টাকার ছড়াছড়ি। কোন দল কার চেয়ে বেশি অর্থে ফুটবলার দলে ভেরাবে তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলতে থাকে। মোটা অঙ্কে ফুটবলারদের দলে ভেরানোর এই প্রথায় কখনো এগিয়ে থাকে রিয়াল মাদ্রিদ, কখনো ম্যানচেস্টার সিটি, কখনো আবার সবার উপরে থাকে পিএসজি, বার্সেলোনার মতো দলগুলো। ফুটবলারদের দলে ভিড়িয়েই তো আর দায়িত্ব শেষ না ক্লাবগুলোর। বেতন সহ নানা সুবিধা নিশ্চিত করতে হয় তাদের। ফুটবলারদের বেতন দেওয়ার এই হিসেবে 2023-24 মৌসুমে সবচেয়ে বেশি বেতন দেয়া ক্লাবের এক তালিকা প্রকাশ করেছে ইউরোপীয় ক্লাব ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপ। বছর জুড়ে ফুটবলারদের সবচেয়ে বেশি বেতন দেয়া এই তালিকায় সবাইকে অবাক করে শীর্ষে জায়গা করে নিয়েছে লিগ 1-এর ক্লাব প্যারিস সেন্ট জার্মেই। গেল মৌসুমে ক্লাবটির বেতন বাবদ ব্যয়ের পরিমাণে চোখ চড়ক গাছ হবে যে কারো। 2023-24 মৌসুমে প্যারিসের এই ক্লাবটির বেতন ছিল 658 মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় 8,662 কোটি টাকা। এই অর্থের পরিমাণ প্যারিসের ক্লাবটির অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ারই প্রমাণ দেয়। পিএসজির চেয়ে 100 মিলিয়ন ইউরো কম বেতন দিয়ে এই তালিকার দুয়ে অবস্থান ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির। গেল মৌসুমে ফুটবলারদের বেতন দিতে তারা ব্যয় করেছে 554 মিলিয়ন ইউরো অর্থাৎ 7,293 কোটি টাকা। তবে সিটির পরেই বেতনের এই তালিকায় আছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের নাম। 505 মিলিয়ন ইউরো ব্যয় করেছে এক মৌসুমে ফুটবলারদের বেতন বাবদ। আর রিয়ালের চেয়ে কম টাকা ব্যয় করে তালিকার 4-এ জায়গা পেয়েছে আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। বেতন বাবদ 476 মিলিয়ন ইউরো অর্থাৎ 6,236 কোটি টাকা খরচ করেছে কাতালানরা। এদিকে এই তালিকার 4 ও 5-এ আছে যথাক্রমে ইংলিশ ক্লাব লিভারপুল ও জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। 449 ও 430 মিলিয়ন ইউরো বেতন বাবদ গুনতে হয়েছে এই দুই ক্লাবকে। এছাড়াও এই লিস্টের 7 নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। বাভারিয়ানদের থেকে 1 মিলিয়ন ইউরো কম 429 মিলিয়ন ইউরো খরচ করেছে রেড ডেভিলরা। তালিকার 8, 9 ও 10-এ আধিপত্য 3 ইংলিশ ক্লাবের। চেলসি, আর্সেনাল ও অ্যাস্টন ভিলার বেতন বাবদ গেল মৌসুমের ব্যয় যথাক্রমে 395, 381 ও 292 মিলিয়ন ইউরো। তাজিন খন্দকার, সময় সংবাদ। 3 দফায় মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মিনি স্টেডিয়ামের কাজ। বিকল্প কোনো মাঠ না থাকায় হচ্ছে না কোনো ধরনের টুর্নামেন্টও। অনুশীলন বাদেই বয়স ভিত্তিক টুর্নামেন্ট খেলতে হচ্ছে অধিকাংশ ক্রিকেটারদের। দ্রুত কাজ শেষ করে মাঠ খেলার উপযোগী করার দাবি খেলোয়াড় ও কোচদের। পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। বেনিয়ামিনের তথ্য ও ছবিতে রিপোর্ট। চারিদিকে গ্যালারির মাঝখানে মাটির স্তূপ, দেখে মনে হবে এটি একটি গোচারণ ভূমি। অথচ মেহেরপুরের আমঝুপির এই স্কুল মাঠটি একসময় জমজমাট থাকত ফুটবল আর ক্রিকেটের উন্মাদনায়। মাঠের কানায় কানায় পূর্ণ থাকত দর্শকে। 2023 সালে সরকার এই মাঠটিকে মিনি স্টেডিয়ামে রূপ দেয়। ওই বছরের ফেব্রুয়ারি মাস থেকেই জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে কাজ পান ঠিকাদারি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ব্যয় ধরা হয় প্রায় 5.5 কোটি টাকা। কিন্তু পরপর 3 দফা মেয়াদ বাড়লেও এখনও শেষ হয়নি মাঠের কাজ। কোনো বিকল্প না থাকায় মাঠটিতে হওয়া সব ধরনের টুর্নামেন্ট বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে থমকে আছে জেলার ক্রীড়া কার্যক্রম, যাতে ক্ষুব্ধ জেলার বর্তমান ও সাবেক খেলোয়াড়রা। মাঠটার এই অবস্থার কারণে গত 3 বছর যাবৎ আমাদের খেলাটা একেবারে প্রায় শেষের দিকে চলে এসছে, যার কারণে আস্তে 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 এখান থেকে খেলোয়াড় যারা তৈরি হবে তারা দূরে সরে যাচ্ছে। ঠিকাদার প্রতিষ্ঠান এই কাজ নিয়েছে, তারা বিগত 2 বছর এই অবস্থায় আমঝুপি মাঠটাকে পরিত্যক্ত অবস্থায় ফেলে দিয়ে চলে গেছে। জাতীয় দলের সাবেক খেলোয়াড় ইমরুল কায়েস একাডেমির ক্রিকেটাররা অনুশীলন করেন এই মাঠে। এখান থেকেই অনেক ক্রিকেটার অংশ নিচ্ছেন বয়সভিত্তিক টুর্নামেন্টে। মাঠের বেহাল দশায় ইনডোরেই অনুশীলন করে অংশ নিতে হয় প্রতিযোগিতামূলক আসরে। ব্যাটিং বোলিং করে ইনডোরে যে বলটা এভাবে রিলিজ করতে হবে, সেখানে কোথায় কি সমস্যা, কেন প্ল্যান করে না যে মাঠে বুঝো সেটা পায় না। এই মাঠে যদি না পড়ে থাকতো আমাদের টুর্নামেন্ট চলতো, তারপরে প্লেয়াররা ভালো খেলতে পারতো। নানা জটিলতায় মাঠের কাজ শেষ হয়নি, এমন অজুহাতে দায় এড়ানোর চেষ্টা ক্রীড়া পরিষদের প্রকৌশলীর। আর দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। ঠিকাদার প্রতিষ্ঠান বলতেছে 20 দিনের ভিতরে আমরা কাজটা একটা পর্যায়ে নিয়ে চলে আসবো, মানে হ্যান্ডওভার আসবে না, তবে একটা পর্যায়ে নিয়ে চলে আসবে, কাজ থাকবে না। আশা করি নির্দিষ্ট মেয়াদেই সম্পন্ন হবে।
তারপরেও যেন এই মেয়াদের মধ্যে সম্পন্ন হয়, আমরা সেই বিষয়ে কঠোর মনিটরিং করব। আগামী জুনের মধ্যে মাঠের কাজ শেষ করতে আবারও সময় বাড়ানোর আবেদন করা হয়েছে। বেনহিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়ের।